আচ্ছা, তো গতদিন আমরা যে প্রবলেমটা সলভ করছিলাম, গতদিনের প্রবলেমটার পরে এই প্রবলেমটা একটু যদি তোমরা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি 2009-10 আসছিল। তো তখন আসলে ক্যালকুলেটর ইউজ করতে দিত, তাই এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ওই সময় আসছিল। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করে বিয়োজিত করা হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় কক্ষ তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন কত। কক্ষ তাপমাত্রা মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এন্ড 1 বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন কত বের করতে বলছে। লাস্ট যে ম্যাথটা আমরা সলভ করছি সেখানে দেখো 840 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনকে তাপ প্রয়োগ করে বিয়োজিত করলে এত তাপমাত্রা এবং এত চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো এই প্রবলেমটা কিন্তু সেম, যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি হচ্ছে তাপে বিয়োজিত করবা, এন্ড তাপে বিয়োজিত করলে এটা আলটিমেটলি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। সো এই যে গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু একদম সেম ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আশা করি প্রবলেমটা সলভ করতে খুব একটা বেগ পাবা না। লিওন এবং মাহাদি দুজন ক্লাসে আছো, হোপফুলি তোমরা দুজন এটা সলভ করতে পারবা তো? জি ভাইয়া। ওকে, ফাইন। আমার কাজ কিন্তু হচ্ছে কখনোই ধরো সব ম্যাথ করে দেয় না, আমি কখনোই সব ম্যাথ করে দেই না। এন্ড আই অলওয়েজ ট্রাই টু ডু দ্যাট, যে এই কাজটা আমি করতে চাই সবসময়, যে স্টুডেন্টদেরকে একটা মানে গাইডলাইন দেয়, সো দ্যাট তারা ওই গাইডলাইনটা ফলো করে, ওইটা অনুযায়ী তারা আগাইতে পারে। ঠিক আছে? তো এই জায়গাতে আমার আসলে টার্গেট কখনোই এটা থাকে না যে আমি তোমাদেরকে পুরা একদম সব ম্যাথ করে দিব। আমার টার্গেট থাকে যে তোমাকে স্বাবলম্বী করা। স্বাবলম্বী করার ব্যাপারটা হচ্ছে যে মানে ইটস লাইক আমি তোমাকে সবকটা ম্যাথ করে দিলাম, তাতে কিন্তু আলটিমেটলি তোমার কোনো লাভ নাই। আমার কাজ হচ্ছে তোমাকে কি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় সেই দিকে ধাবিত করা। তোমাকে একটা রাস্তা দেখাই দেয়, যে রাস্তা দিয়ে তুমি নিজে হাঁটতে পারবে। সো হাঁটার জন্য গাইডলাইন দেয়। তার আগে আমরা একটা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, বাট আমরা একটা ফর্মুলা শিখবো, যেটাকে আমরা বলি স্টয়চিওমেট্রিক ফর্মুলা, বা এটাকে বলা হয় যে সহগ অনুপাত সূত্র। সহগ অনুপাত সূত্র, এটাই হচ্ছে আসলে একটা ম্যাজিক্যাল ফর্মুলা। এই ম্যাজিক ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সব ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তাই এটাকে আমরা ম্যাজিক্যাল ফর্মুলা বলছি। তো সহগুণপাত সূত্রে যেটা হয় সেটা আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, কয়েকটা টার্মস বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবে। ধরো স্মল এ মল ক্যাপিটাল এ স্মল বি মল ক্যাপিটাল বি এর সাথে বিক্রিয়া করে তোমাকে স্মল ডি মল ক্যাপিটাল ডি উপহার দিচ্ছে প্রোডাক্ট হিসেবে। বিক্রিয়াটা অবশ্যই একমুখী হতে হবে। হ্যাঁ, তো এটা যখন তোমাকে প্রোডাক্ট হিসেবে দিচ্ছে, এখন আমি ধরে নিলাম যখন তোমার রিঅ্যাকশন স্টার্ট করছো, তো তুমি এ কে নিছো এন এ প্রাইম মোল, বি কে নিছো এন বি প্রাইম মোল, আর ডি কে নিছো 0। এটাকে আমি বললাম কতটুকু আমি নিছি, যে নিলাম। ইটস লাইক ধরো যে আমি এ নিছি একটা পাত্রে, বি নিছি, এ নিলাম এতটুকু, বি নিলাম এতটুকু, সো এতটুকু অ্যামাউন্টটা হচ্ছে এন এ প্রাইম এবং বি প্রাইম। এখন ইট ইজ নট ম্যান্ডেটরি যে যতটুকু তুমি নিছো ততটুকুই বিক্রিয়া অংশগ্রহণ করবে। এখন আমি ধরলাম যে এ এন এ পরিমাণ বিক্রিয়া করছে, বি এন বি পরিমাণ বিক্রিয়া করছে, ডি এন ডি পরিমাণ উৎপন্ন হয়েছে। তার মানে এ প্রাইম গুলা হচ্ছে আসলে কি কতটুকু নিছি, আর প্রাইম ছাড়া যেগুলা মানে এন এন বি এন ডি এগুলো হচ্ছে কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করলো এবং উৎপন্ন হইলো। তাহলে আমি বলতে পারি যে এই জায়গায় এন এ এবং এন বি হচ্ছে অংশগ্রহণকৃত মোল সংখ্যা। অংশগ্রহণকৃত মোল সংখ্যা। আর এন ডিটা কি? এন ডিটা হচ্ছে উৎপন্ন মোল সংখ্যা। আর এন এ প্রাইম এবং এন বি প্রাইম হচ্ছে বিক্রিয়ার জন্য নেয়া মোল সংখ্যা। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমার কথা যদি বুঝেই থাকো, তাহলে ব্যাপারটা খুব ইজি। এখন এখন একটা ফর্মুলা লিখে দেবো। ফর্মুলাটা কি আসলে? ফর্মুলাটা হচ্ছে এরকম, যে অংশগ্রহণকৃত এ এর মোল সংখ্যা ডিভাইডেড বাই এ এর সহগ সমান অংশগ্রহণকৃত বি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ সমান উৎপন্ন হওয়া ডি এর মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। এটা হলো একটা ইউনিভার্সাল রুল, এটা সবসময় সত্যি। আমি একদম বাস্তব প্রমাণ দিয়ে দেখা দিচ্ছি। আমি এই এই জিনিসটা মুছে ফেলি, আমি এই পেজে দেখাই।
ধরো আমি তোমাকে বললাম তুমি নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়া থেকে 2 মোল অ্যামোনিয়া পাচ্ছ। আচ্ছা এইভাবে না বলি, নাইট্রোজেন হাইড্রোজেন দিলে তো আসলে একটু উভমুখী বিক্রিয়া হয়ে যায়, একমুখী বিক্রিয়া হয় না। তো সেই হিসেবে আমি তোমাকে এইভাবে বলছি যে A2 প্লাস 3B2, এখান থেকে তুমি ধরো 2D পাচ্ছ সাবস্ট্রেট। এখন তুমি শুরুতে A নিছো 700 মোল, B নিছো 600 মোল, এটা হচ্ছে 0। এখন আমি বললাম বিক্রিয়ায় অংশগ্রহণ করছে ধরো A হচ্ছে 100 মোল, তাহলে B অবশ্যই 300 মোল অংশগ্রহণ করবে, বিকজ তারা 1:3 অনুপাতে বিক্রিয়া করে, রাইট? জি ভাইয়া। তাহলে D উৎপন্ন হবে 200 মোল। তাহলে এখন B যদি 600 মোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে A অংশগ্রহণ করবে 200 মোল, তাহলে D পাওয়ার 400 মোল, তাই না? তাই তো? তাহলে এই জায়গায় আমি একটা জিনিস বলতে পারি কিনা দেখো, আমি যদি বলি যে Na2 প্রাইম ছিল 700 আর Nb2 প্রাইম ছিল 600, Na2 যেটা কিনা বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা হচ্ছে 200, Nb2 যেটা কিনা বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা হচ্ছে 600। তাহলে এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমার সূত্র কি ছিল যে Na2 বাই তার সহগ সমান হবে Nb2 বাই তার সহগ, এটাই তো হওয়ার কথা নাকি? তাহলে দেখো তো ভাইয়া, 200/1 সমান 600/3, দুটো সমান কিনা? ভাই সমান না? জি ভাইয়া। তাহলে সূত্র প্রমাণ হলো। মাহাদি বুঝতে পারছো? আচ্ছা ওকে। তাইলে একটা জিনিস আমাকে বলতে পারবে এই জায়গায় যে Nb2 প্রাইম আর Nb2 এই জায়গায় সমান না? সমান কিনা? যেহেতু জি ভাইয়া। তার মানে B2 সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং B2 কোনো অবশিষ্ট থাকবে না। যদি B2 অবশিষ্ট না থাকে তাহলে কোনটা অবশিষ্ট? A2 অবশিষ্ট। তাহলে এই জায়গায় কি বলা যায়? A2 কে কি বলা যায় এই জায়গায়? A2 অতিরিক্ত আছে, তার মানে A2 কে এক্সেস বিকারক বলা যায়, এক্সেস রিএজেন্ট। তাহলে যেহেতু B2 পুরোটা শেষ হয়ে যায়, তাহলে B2 কে লিমিটিং রিএজেন্ট বলা যায় না? লিমিটেড পরিমাণে আছে, বলা যায় কিনা? জি ভাইয়া বলা যায়। পরেরটাতে আসেন ভাইয়া। এবার আপনাকে ধরেন বলা হলো যে লিমিটিং বিক্রিয়ক দিয়ে অঙ্ক করবেন, এটা প্রাইম হবে, এটা ভুল করে দেওয়া হয়নি। এই যে A প্লাস বি থেকে C প্লাস ডি হচ্ছে, যদি Na প্রাইম বাই A ইজ গ্রেটার দেন Nb প্রাইম বাই বি হয়, তার মানে B সম্পূর্ণ বিক্রিয়া করে, তার মানে A, তাহলে B হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া করে, তার মানে B হচ্ছে লিমিটিং। আর এই জায়গায় কি তাহলে? A লিমিটিং। এখন দেখেন আমরা একটু আগে যে ক্যালকুলেশনটা করলাম, কতটুকু অ্যামোনিয়া পাওয়া, মানে সরি কতটুকু ডি পাওয়া যাবে, এই ডিটা আসলে কার উপরে ডিপেন্ড করতেছে? এটা কি A এর উপরে ডিপেন্ড করতেছে নাকি B এর উপরে ডিপেন্ড করতেছে? বলেন তো, ডি কতটুকু উৎপন্ন হবে সেটা কি A এর উপরে ডিপেন্ড করতেছে না B এর উপরে? যখন B 600 পরিমাণ বিক্রিয়া করে ফেললো, তখন আপনি পেলেন 400 পরিমাণ ডি, আর A বিক্রিয়া গুলো 200 পরিমাণ। এখন আপনি যদি হিসাব করেন যে আচ্ছা আমি 100 পরিমাণ A থেকে পাই 200 পরিমাণ ডি, তাহলে 700 থেকে কতটুকু পাই? আসলে কি 700 বিক্রিয়া অংশগ্রহণ করে নাকি করে না? 700 তে বিক্রিয়া অংশগ্রহণ করে না, 200 অংশগ্রহণ করে। তাহলে A এর হিসাব ধরে অঙ্ক করলে কি ডাটা ভুল আসবে না? আসবে কিনা? আমার কথা বুঝতে পারতেছেন? মাইক্রোফোন অন করতে না পারলে চ্যাট বক্সে লিখে দিলে হবে। ওকে, চ্যাট বক্সে লিখছে একজন, ওকে ভাইয়া ফাইন। তার মানে আমাকে যেটা করতে হবে, লিমিটিং বিকারককে ধরে ক্যালকুলেশন করতে হবে।
তাহলে এই হলো সূত্র। এটা যদি হয়, এখন আসেন আপনি 20 গ্রাম হাইড্রোজেন 40 গ্রাম অক্সিজেন বিক্রিয়ায় কত গ্রাম পানি উৎপন্ন হবে। ওকে ফাইন, আসেন 20 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা বের করা। এন অফ হাইড্রোজেন, যেহেতু এটা ইনিশিয়ালি শুরুতেই বলে দিছে এতটুকু, তাহলে এন প্রাইম অফ হাইড্রোজেন সেটা কত, 20/2, কত আসবে 10। আচ্ছা, এবার আসেন এন প্রাইম অফ অক্সিজেন, এখানে কতটুকু বলা আছে 40 গ্রাম, তাহলে 40/32, এটা কত আসে 40/32 1.25 আসার কথা মনে হয়। দেখি আমি একটু 40/, হ্যাঁ 1.25, 1 জি ভাইয়া। তাহলে আসছে 1.25, দুইটা হলো মোল একক। এখন আমি একটা কাজ করি, হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়াটা লিখি আমি, লিখে এখান থেকে পানি বানাই। ব্যালেন্স করার জন্য এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমি একটু আগে যে সূত্রটা লিখছি যে এন এ প্রাইম বাই এ আর এন বি প্রাইম বাই বি কোনটা বড় কোনটা ছোট বাইর করবো। তাহলে একটা কাজ করি, এন প্রাইম অফ হাইড্রোজেন বাই তার সহগ 2 করি, তাহলে কত আসে 10/2 মানে 5। আর একটা কি করব, এন প্রাইম অফ অক্সিজেন বাই তার সহগ হচ্ছে 1, সেটা হচ্ছে 1.25/1, তার মানে 1.25। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এন প্রাইম অফ হাইড্রোজেন বাই 2 ইজ গ্রেটার দেন এন প্রাইম অফ অক্সিজেন বাই 1, রাইট? তাই না? জি ভাইয়া। তাহলে এটাই যদি হয়ে থাকে, তাহলে দেখেন এন প্রাইম অফ এ গ্রেটার দেন এন প্রাইম অফ বি যদি হয়, তাহলে আলটিমেটলি বি সম্পূর্ণ বিক্রিয়া করে, তার মানে এই জায়গায় লিমিটিং বিকারক কি, অক্সিজেন। লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে এখন আমাকে এইটা ধরে হিসাব করতে হবে। তাহলে এখন আমি সহগ অনুপাত সূত্র অনুযায়ী কি লিখতে পারি, বিক্রিয়ায় অংশগ্রহণকৃত হাইড্রোজেনের মোল সংখ্যা বাই 2 সমান হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত অক্সিজেনের মোল সংখ্যা বাই 1 সমান হচ্ছে বিক্রিয়ায় উৎপন্ন হওয়া পানির মোল সংখ্যা বাই 2। এখন যেহেতু এই জায়গায় লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে অবশ্যই এটা বলা যায় যে অক্সিজেন যতটুকু আপনি শুরুতে নিছিলেন সেটা হচ্ছে বিক্রিয়ায় সম্পূর্ণরূপে অংশগ্রহণ করবে, তার মানে অংশগ্রহণকৃত মোল সংখ্যা আর শুরুতে নেওয়া মোল সংখ্যা সমান। তাহলে এখন আপনি এখান থেকে স্পষ্টত কতটুকু পানি উৎপন্ন হয়েছে কত মোল সেটা বের করা যাবে নাকি যাবে না, কারণ আপনি তো জানেন এন অফ অক্সিজেন হচ্ছে 1.25, তাহলে এন অফ হাইড্রোজেন কত, মানে এন অফ পানি সেটা হবে হচ্ছে আসলে 2.5 মোল। তাহলে 2.5 মোল পানি মানে কতটুকু, 1 মোল মানে 18, 2 মোল মানে 36, 2.5 মোল মানে আসলে কত, 45 গ্রাম পানি। কি কথা বুঝতে পারছি? বুঝতে পারছি নাকি পারি নাই, চ্যাট বক্সে জানালি হবে। হ্যাঁ ভাইয়া, শেষেতে একটু বলিও একবার। ওকে ফাইন, মানে আমার এই সূত্রটা কি বুঝছি কিনা আমরা, এই সূত্র বুঝছি। হ্যাঁ জি ভাইয়া, বুঝছি। মোল সংখ্যা বাই 2, অসংকৃত মোল সংখ্যা বাই 11, অসংকৃত উৎপন্ন পানির মোল সংখ্যা বাই 2। এখন যেহেতু অক্সিজেন লিমিটিং রিয়েজেন্ট, তাহলে অক্সিজেন শুরুতে যা নিছো সেটা বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলবে, তাহলে অংশগ্রহণকৃত অক্সিজেনের মোল সংখ্যা শুরুতে না মোল সংখ্যা সমান। তাহলে তুমি যদি এন অফ অক্সিজেন বসাও 1.25, তাহলে তুমি তো কতটুকু পানি উৎপন্ন হলো মোল হিসেবে সেটা পাবা। তাহলে পাইলে পানির মোল 2.5 মোল, 1 মোল পানি মানে 18 গ্রাম, তাহলে 2.5 মোল পানি মানে 45 গ্রাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, আচ্ছা একটু চ্যাট বক্সে মেসেজ দিও, হ্যাঁ আনমিউট করো না, আনমিউট করলে একটু সাউন্ড পাই লিওনের কাছ থেকে। ফাইন, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা যদি হয় তাহলে কতটুকু পানি কোনো পারা গেল, তাহলে এবার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। সেটা হচ্ছে 5 গ্রাম অ্যামোনিয়া ও 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট পাওয়া যাবে এবং অতিরিক্ত বিকারক কতটুকু বাকি থাকবে। দেখো তো এটা পারবা কিনা, একটু আসছে।
ওকে, এটা পারবা না? আমি একটু ক্লু দিয়ে দিই, অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড, এরা মিলে মানে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ করতে এবার পারবা নাকি পারবা না? আগের অঙ্কটা পারলে বা বুঝতে এটা অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নেই। এবার আমরা দেখবো ঘনমাত্রা নিয়ে একটু আলোচনা করবো। ঘনমাত্রার প্রকাশ, ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা হয়, ঘনমাত্রা কি। ঘনমাত্রা নানান রকম প্রকাশ আছে, তার মধ্যে নর্মালিটি একটা, মোলারিটি একটা, মোলালিটি একটা, এটা পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ, পার্সেন্টেজ ডব্লিউ বাই ভি, পার্সেন্টেজ ভি বাই ভি, পিপিএম, পিপিবি, পিপিটি। এই জিনিসগুলো কি আসলে প্রত্যেকটা জিনিস আমরা জানার চেষ্টা করব। পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ ভি, এটা একটু বোঝার চেষ্টা করি। পার্সেন্টেজে ঘনমাত্রা প্রকাশের ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি বললাম 5% ডব্লিউ বাই ডব্লিউ, এটার অর্থ হচ্ছে উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে দ্রব, আর নিচেরটাকে বলি হচ্ছে দ্রবণ। 5% ডব্লিউ বাই ডি মানে পার্সেন্ট মানে তো আসলে 100, আর নিচে ডব্লিউ মানে আসলে ভর বোঝায়, তার মানে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে 5 গ্রাম। এখন আমি যদি বলতাম আচ্ছা ঠিক আছে, এটা 5% ডব্লিউ বাই ভি, এর অর্থ হচ্ছে যেহেতু নিচে ভি আছে তাহলে দ্রবণেরটা আসলে ভলিউম ইউজ করবো, তার মানে ভলিউম মানে 100, ভলিউম বলতে 100 ml, 100 ml দ্রবণে দ্রব আছে 5। এখন উপরে যেহেতু দ্রবের ভরে প্রকাশ করা 5 গ্রাম, আর যদি বলতো দুইটাই ভি বাই ভি তাহলে 100 ml এ দ্রব আছে 5 ml। পিপিএম, পিপিএম এর ফুল ফর্ম হচ্ছে পার্টস পার মিলিয়ন, আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলো অটোমেটিক বুঝবা। পিপিবি পার্টস পার বিলিয়ন, পিপিটি পার্টস পার ট্রিলিয়ন। তো এই হচ্ছে আমাদের ঘনমাত্রার বিভিন্ন রকম একক প্রকাশ করার বিভিন্ন রকম মাধ্যম। আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু ধারণা পাবো, তবে এখন ধারণা নেওয়ার জন্য আগে আমাদেরকে একটু দেখতে হবে আসলে মোলারিটির ডেফিনেশনটা কি, মোলারিটি কি রিপ্রেজেন্ট করে আসলে। মোলারিটি জিনিসটা হচ্ছে মোল বাই ভলিউম, ভলিউমটা অবশ্যই লিটারে, ভলিউমটা অবশ্যই লিটারে। এখন ভলিউমটা যদি লিটারে হয় তাহলে মোলের পরিবর্তে আমরা ডব্লিউ বাই এম বসাতে পারি, গত ক্লাসে আমরা শিখছি। আমি যদি এখন ভলিউমটাকে লিটারে না নিয়ে মিলিলিটারে প্রকাশ করি, এই ভলিউমটাকে ইনটু ভি ধরে এটাকে এমএল এ প্রকাশ করলাম, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ফর্মুলাটা দাঁড়াবে তখন এরকম, এন্ড দেন এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে 1000 ডব্লিউ বাই এমভি, বাট বিটা অবশ্যই মিলিলিটারে। এ হলো মোলারিটির প্রকাশ। এন্ড ডব্লিউটা কি, ডব্লিউটা হচ্ছে দ্রবের ভর, ভিটা হচ্ছে দ্রবণের আয়তন, ভলিউম অফ সলিউশন। ওকে, এখন আসেন মোলালিটি। এই মোলালিটির প্রকাশটা কি আসলে একই ফর্মুলা, 1000 ডব্লিউ বাই এম ভি, ভি এর জায়গায় শুধুমাত্র ডব্লিউ গ্রাম। এটা আসলে দ্রাবকের ভর, আর এই ডব্লিউটা হচ্ছে দ্রবের ভর। ঠিক আছে, আর এমটাকে আমরা বলি হচ্ছে মোলার ভর। এটা মোলালিটি একক। হ্যাঁ, মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটা ব্যবহার করা সুবিধাজনক বা কোনটা ব্যবহার করা উত্তম। অ্যান্সার হচ্ছে মোলালিটি। কেন? কারণ দেখো মোলালিটির ফর্মুলাতে সবই হচ্ছে ভর এককে আছে, ভর কিন্তু তাপমাত্রার সাথে পরিবর্তন হয় না। কিন্তু মোলারিটিতে দেখো ভলিউম আছে, ভলিউম কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হবে, তাহলে আলটিমেটলি টেম্পারেচার চেঞ্জ হলে কোন একটা দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটিতে যে ঘনমাত্রা সেটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মোলালিটি চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, এখন আমরা মোলার এটা গেল। এখন কথা হচ্ছে মোলারিটির পরে আসে নরমালিটি। নরমালিটি জিনিসটাকে এসএন দিয়ে প্রকাশ করে। নরমালিটি মানে কি, সোজা সাপটা কথা 1000 ডব্লিউ বাই এমবি ফর্মুলা, বাট এখানে এম এর জায়গায় মোলার ভরের জায়গায় তুল্য ভর ইউজ করব, ভি ভিটা এমএল এ, বাট এই ইটাকে আমরা বলি তুল্য সংখ্যা বা ইকুইভ্যালেন্ট নাম্বার।
এম বাই ই মানে আসলে তুল্য ভর। এখন এই তুল্য ভর জিনিসটা কি আসলে, কেনই বা আমরা নর্মালিটিতে ঘনমাত্রা ব্যবহার করব, যে মোলারিটির মতো একটা ঘনমাত্রা একক থাকতে সেই জায়গায় মোলার ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে তুল্য ভর ইউজ করার কি দরকার? দুইটাতে একই মোটামুটি সিমিলার ফর্মুলায় বুঝায়, জাস্ট একটা তুল্য সংখ্যার কনসেপ্ট আনারও বা কি দরকার, এই জিনিসটা আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো বা জানবো। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া মোলালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়? অবশ্যই নির্ণয় করে, আমি নির্ণয় করে দেখাবো, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা আগাবো, জি সম্পর্ক ভাইয়া। নির্ণয় করে দেখাবো, কি করে নির্ণয় করতে হয়, কি সম্পর্ক দিয়ে কি করে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয়, সবই দেখাবো। এবং সেই সম্পর্ক নির্ণয় করতে গেলে দেখবো অনেক মানে তুমি বইতে খুঁজে পাবে না, আমাদের বইতে করে দেয় না, অনেক বইতে করে দেয় না, আমি করে দিব। তাহলে এখন আমাকে জানতে হবে তুল্য সংখ্যা জিনিসটা কি। তার আগে আমি এই ফর্মুলাটাকে একটু সিম্পলিফাই করে দেখো। ফর্মুলাটাকে সিম্পলিফাই করলে অবস্থাটা দাঁড়ায় এরকম, 1000 W বাই এম ভি, ভিটা হচ্ছে মিলিলিটারে, ইনটু তুল্য সংখ্যা। তাই এটা তো মোলার ঘনমাত্রা। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি? মোলার ঘনমাত্রার পরিবর্তে লিখতে পারি যে এসএন বা নরমাল ঘনমাত্রা মানে মোলার ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা। এটা একটা খুব ছোট্ট ফর্মুলা। এখন দেখো তুল্য সংখ্যা জিনিসটা কি। তুমি কোন একটা অ্যাসিডের তুল্য সংখ্যা বের করতে চাও, সাপোজ কোন একটা অ্যাসিডের তুমি তুল্য সংখ্যা বের করবা, তাহলে একটা কাজ করবে, অ্যাসিডকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবা। অ্যাসিড নিলা, তাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবা। এই জায়গায় তুমি এটাকে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া করতে হলে অবভিয়াসলি লবণ আর পানির, অ্যাসিডের সহগ থাকবে 1, আর এই 1 রেখে বিক্রিয়াটাকে সমতা করবা। ধরো ক্ষারের সহগ লাগলো y, তাহলে এই yটাকে বলা হবে অ্যাসিডের তুল্য সংখ্যা, তার মানে আমি ই অ্যাসিড বলতে পারি y। আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। ধর আমি অ্যাসিড নিলাম, সাপোজ সালফিউরিক অ্যাসিড, তার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো, ঘটে সল্ট আর ওয়াটার দিয়ে বিক্রিয়া ব্যালেন্স করবো। তাহলে এখানে সল্ট হবে সোডিয়াম সালফেট প্লাস পানি, ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো এই জায়গায় আসলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা বা ই অ্যাসিড কত, একটু চ্যাট বক্সে জানাবে। ই অফ সালফিউরিক অ্যাসিড কত, তুল্য সংখ্যা কত? চ্যাট বক্সে একটু জানা দাও তুল্য সংখ্যা কত আসছে। ফাইন, এটা খুব সহজ জিনিস, 2 হচ্ছে অ্যান্সার, তুল্য সংখ্যা 2। সিমিলারলি তুমি যখন ক্ষারের তুল্য সংখ্যা বের করতে যাবা, তখন তুমি 1 মোল ক্ষারকে বিক্রিয়া করাবো হচ্ছে অ্যাসিডের সাথে, অ্যাসিড হিসেবে নিব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের এক্স মোল লাগে, আলটিমেটলি সল্ট প্লাস ওয়াটার হবে অ্যাসিডের ক্ষারের বিক্রিয়ায়। যদি এক্স মোল লাগে তাহলে ই অফ ক্ষার, সেটা হবে হচ্ছে এক্স। এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিলাম ক্ষার হিসেবে সোডিয়াম কার্বনেট, আমি তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাবো, ব্যালেন্স করার জন্য 2 দিতে হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। তাহলে অবভিয়াসলি বুঝাই গেছে এখানে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, সেটা হচ্ছে 2। জারক বিজারকের তুল্য সংখ্যাটা আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে তাদের জারণ সংখ্যার পরিবর্তন। এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তীতে আবার শিখবো, সেজন্য এটার ডিটেলস ব্যাখ্যা করবো না এখন। লবণের তুল্য সংখ্যা, লবণের তুল্য সংখ্যা সিমিলারলি আমরা চাইলে ওই অ্যাসিড বেজের মতো চিন্তা করতে পারি, বিকজ লবণ আসলে অ্যাসিডিক বা বেসিক অ্যালকালিনও হতে পারে। বাট লবণের তুল্য সংখ্যা বের করার আরেকটা টেকনিক আছে। ধরো আমি যদি তোমাকে বলি ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত বের করো, এটা বের করার টেকনিক হচ্ছে তুমি অ্যানায়নের চার্জের মানকে ধরবে তুল্য সংখ্যা। যেমন সোডিয়াম কার্বনেট, অ্যানায়নের চার্জের মান 2- তুল্য সংখ্যা 2। ওকে, ধাতুর তুল্য সংখ্যা, ধাতু যেহেতু অম্লধর্মী তাহলে ধাতুকে ক্ষারের ধাতু যেহেতু ক্ষারধর্মী তাহলে ধাতুকে অম্লের সাথে বিক্রিয়া করাবা। তারপরে আমি যদি বলি সাপোজ এখন জিঙ্কের কথা, তাহলে জিঙ্কের সাথে আমি ধরো কার বিক্রিয়া করাবো, ধাতু যেহেতু ক্ষারধর্মী তাহলে অম্ল, অম্ল হচ্ছে HCl। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনে কি উৎপন্ন হবে? এখানে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারতেছো যে ই অফ জিঙ্ক হচ্ছে কত, সেটা হচ্ছে 2। অনেকেই বলে যে ধাতুর যোজনী বা জারণ সংখ্যা হচ্ছে তার তুল্য সংখ্যা। ঠিক আছে, আচ্ছা। এখন ধরো এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে দিলাম। এই প্রবলেমটাতে কি লিখে আছে দেখো, এটা খুব রুয়েটে 12-13-তে আসছে, চুয়েটে 9-10-এ আসছে, 8-9-তে আসছে। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 সিসি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, দ্রবণটির মোলার ঘনমাত্রা কত? এখন আমি জানি মোলার ঘনমাত্রার ফর্মুলা এসএম সমান হচ্ছে আসলে কি 1000 W বাই mv, এন্ড সিসি মানে আসলে সেন্টিমিটার কিউব।
আর 1 সেন্টিমিটার কিউব ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 ml। তাহলে এখন আমার ফর্মুলা হচ্ছে 1000 W কত 5.85, এতটুকু সোডিয়াম ক্লোরাইডকে ডিসলভ করা হয়েছে। M সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের মোলার ভর হচ্ছে 23, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে আলটিমেটলি আসে 58.5। সো এখানে 58.5 বসাও, ইনটু ভি কত, ভলিউম হচ্ছে 200 সিসি। তাহলে তুমি আলটিমেটলি একক পেয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবে। এই প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে এই জায়গায় একটা মজার জিনিস আছে, আমি প্রথমটা দেখাবো, বাকিগুলো দেখাবো না। সেটা হচ্ছে পার্সেন্টেজে দ্রববায়ী দ্রবণকে মোলার ঘনমাত্রায় প্রকাশের পদ্ধতি, কি করে দ্রববায়ী দ্রবণকে মোলারে মানে মোলার ঘনমাত্রায় প্রকাশ করা যায়। সো মোলার ঘনমাত্রার সাথে নরমালিটির একটা সম্পর্ক আছে। সো মোলার ঘনমাত্রা জানলে নরমাল ঘনমাত্রা বের করা যাবে। সো নরমালিটি মোলারিটির সম্পর্ক বের করা যাবে এখান থেকে। তো এটা বের করার টেকনিকটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে মোলার ঘনমাত্রার সূত্র যদি লিখি এসএম, এসএম মানে হচ্ছে আসলে কি 1000 W বাই এম ইন্টু ভি, ভিটা মিলিটারে, ওটা আমরা জানি। সো এইভাবে আপাতত রাখলাম। এখন একটা কাজ করবো, এটাকে লিখবো এইভাবে যে ধরো 10 ইন্টু W বাই ভি, এখানে এম থাকলো, ইন্টু 100। দেখো এভাবে লেখা যায় কিনা। 100 আর 10 গুণ করে আলটিমেটলি 1000 হয়ে যাবে। এখন W বাই ভি ইন্টু 100, এটাকে কিন্তু আমি চাইলে W বাই ভি পার্সেন্টেজ বলতে পারি, 10 বাই এম ইন্টু W বাই ভি পার্সেন্টেজ। এখানে W বাই ভি পার্সেন্টেজ যে টার্মটা আছে, আমি টার্মটাকে ধরে নিলাম এক্স। এই টার্মটাকে এক্স ধরলে আলটিমেটলি ফর্মুলা দ্বারা 10x বাই এম। তার মানে এক্সটাকে যদি আমি W বাই ভি পার্সেন্টেজে ঘনমাত্রা ধরি, তাহলে মোলার ঘনমাত্রার সাথে সম্পর্ক 10x বাই এম। এখন এই জায়গায় মাথায় রাখতে হবে W বাই ভি মানে দেখো দ্রব বাই দ্রবণ, W বাই ভি। এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমি এখন এটাকে কাজ করব, W বাই ভি এর জায়গায় W বাই W ইউজ করব। W বাই W মানে উপরে দ্রবণের তো ভরই আছে, কিন্তু আমার W বাই ভি তে ছিল ভলিউম, কিন্তু এখানে চলে আসছে কি মাস। এখন তুমি জানো যে ভাই ডেনসিটি সমান রো ইকুয়াল কি M বাই ভি। তাহলে তুমি একটা কাজ করতে পারো, ভি সমান লিখতে পারো যে M বাই রো, রাইট? আচ্ছা, তাহলে এখন তুমি যেহেতু W বাই ভি এর ফর্মুলার জায়গায় W বাই W ইউজ করছো, তাহলে এই যে W ইউজ করছো তুমি, সেই W সমান তুমি কি লিখতে পারো, এই যে W সমান বা M সমান ভর সমান তুমি লিখতে পারো রো ইনটু ভলিউম। সো আলটিমেটলি এই যে ফর্মুলাটা যখন তুমি হচ্ছে x% W বাই ভি থেকে W বাই W তে আসবে, তখন শুধু উপরে রোটা গুণ করে দিতে হবে। এখন তুমি নিচে কার W মানে ভলিউমের পরিবর্তে কার ভর ব্যবহার করছো, দ্রবণের, তাহলে ঘনত্বটা হবে দ্রবণের ঘনত্ব। বাট যখনই তুমি ফর্মুলাটাকে করে ফেলবে হচ্ছে ভি বাই ভি, আগে ছিল দ্রবের ভর বাই দ্রবণের আয়তন। এখন দেখো এখানে কি আছে, দ্রবণের আয়তন ঠিক আছে, কিন্তু দ্রবের ভরের পরিবর্তে দ্রবের আয়তন আছে। তাহলে এবার তোমাকে যেটা করতে হবে, দ্রবের ঘনত্ব গুণ করে দিতে হবে। আর যখন তুমি এটাকে উল্টা করবা, ভি বাই ডাব্লিউ করবা, তখন দুইটা ঘনত্বই গুণ করতে হবে। সো ফর্মুলা যদি মনে না থাকে, এভাবে মনে রাখার চেষ্টা করবা। যখন তুমি যার ঘনত্বই তুমি মানে যার আয়তনের পরিবর্তে তুমি হচ্ছে ভর লিখবা, সেটার ঘনত্ব গুণ করবা, ঠিক আছে? এখন যদি তুমি ডাব্লিউ বাই ভি এর ডাব্লিউর পরিবর্তে ভলিউম লিখো, কার ভলিউম লিখছো, দ্রবের ভলিউম, তাহলে তার ঘনত্ব গুণ করবা সমীকরণ। যদি বলো যে না আমি ডাব্লিউ বাই ভি এর পরিবর্তে ডাব্লিউ বাই ডাব্লিউ ইউজ করবো, তাহলে কি করছো তুমি, ভলিউম অফ দ্রবণকে কি করছো, ডাব্লিউ বানাচ্ছো, তাহলে ভলিউম অফ দ্রবণ ডাব্লিউ বানানোর মানে দ্রবণের ঘনত্ব গুণ করবা। এন্ড ভি বাই ডাব্লিউ উল্টা করে ফেলছো, তাহলে দুইটাই চেঞ্জ করে ফেলছো, তাহলে দুইটার ঘনত্বই গুণ করবা। কথা কি বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো তোমরা? লাবিব, আব্দুল্লাহ এবং লিওন। বলো। x% ভি বাই ডাব্লিউ, এই জিনিসে যে দুটা দ্রবণের ঘনত্বের গুণ হচ্ছে, এই বিষয়টা বুঝিনি। ওই যে সিম্পল হিসাব, তুমি জাস্ট এই যে ভি, এখন তোমার এই যে প্রথম যেটা ছিল ডাব্লিউ বাই ভি, জায়গায় ছিল দ্রবের ভর ছিল উপরে, কিন্তু তুমি দ্রবের ভরের জায়গায় দ্রবের আয়তন ইউজ করছো, তাহলে দ্রবের ঘনত্ব গুণ করে দিছো। নিচে ছিল কি ভি, ভলিউম অফ দ্রবণ, কিন্তু ভলিউম অফ দ্রবণের জায়গায় তুমি ভর অফ দ্রবণ ইউজ করছো, তাহলে তোমার যেটা করতে হবে, ঘনত্ব গুণ করতে হবে। মানে উপরের তুমি চিন্তা করো, উপরের দুইটা ফর্মুলার ক্ষেত্রে কি করছো তুমি, যখন যেটা চেঞ্জ করছো সেটার ঘনত্ব গুণ করছো। এখন তুমি তো এই জায়গায় দুইটাই চেঞ্জ করছো, তাহলে দুইটার ঘনত্বই গুণ করে দিবা। জি ভাইয়া, বুঝতে পারছি। এটা হলো মানে মনে রাখার টেকনিক, শর্টকাট। আমি তোমার শর্টকাটে মনে রাখার উপায় বলে দিলাম। 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, এন্ড পার্সেন্টেজ দেয়া, পার্সেন্টেজটা কি ডাব্লিউ বাই ডাব্লিউ নাকি ডাব্লিউ বাই ভি না ভি বাই ভি, বলে নাই তো, বলছে?
না ভাইয়া। কি করবো এখন? ভাইয়া ফর্মুলার দিকে তাকান, ফর্মুলার কোন ফর্মুলাতে ডেনসিটি নাই, ঘনত্ব নাই? প্রত্যেকটাই ঘনত্ব আছে, শুধুমাত্র প্রথমটাতে নাই। কোনটাতে? ডব্লিউ/ভি তে ঘনত্ব প্রয়োজন হয় না। তাহলে যেহেতু এই প্রশ্নে আপনাকে আবার অপশনে ঘনত্ব বলে দেয় নাই, দ্যাট মিন্স এটা কি আসলে ডব্লিউ/ভি পার্সেন্টেজ বাই ডিফল্ট। জি ভাইয়া। তাহলে আমার ফর্মুলা কি ভাই? মোলার ঘনমাত্রা এসএম সমান কি? 10x/m। তাহলে আমার এক্স এর মান কত? 10 না? জি। এম এর মান 98, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সরি সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে 106। তাহলে 106 বসান, অ্যান্সার পেয়ে যাবেন 0.943 বা সামথিং কিছু একটা আসার কথা, এত মোলার। এবার এই প্রশ্নটার একটু চিন্তা করেন। প্রশ্নটা বলছে একটি নলকূপের পানি বিশ্লেষণ করে 1 লিটার পানিতে এত গ্রাম আর্সেনিক পাওয়া গেল, ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত বাড়ি করতে বলছে। তো সাধারণত পিপিএম, পিপিপি, পিপিটি এই তিনটে এককের ঘনমাত্রা বের করার টেকনিক, একটা ছোট্ট জিনিস মনে রাখবেন, 1 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 1 ppm। কোন দ্রবণের প্রতি লিটারে যদি 1 মিলিগ্রাম কোন সাবস্টেন্স থাকে তাহলে সেটা বলা হয় 1 ppm। যদি 2 মিলিগ্রাম থাকে তাহলে 2 ppm, 3 মিলিগ্রাম থাকলে 3 ppm। এখন 1 লিটার পানিতে কত গ্রাম আছে বলছে, বাট আমার কি গ্রাম এককে দরকার না মিলিগ্রাম একক? মিলিগ্রাম এককে। তাহলে আমি দেখতেছি এখানে কি আছে, 0.030 গ্রাম আছে প্রতি লিটারে। তাহলে এটাকে আমি বলতে পারি 0.030 গ্রাম পার লিটার। তাহলে এখন এটাকে যদি আমি মিলিগ্রামে কনভার্ট করি মানে 0.030, এটার সাথে যদি এখন 1000 গুণ করি তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম হয়ে যায়, কারণ 1000 মিলিগ্রামে 1 গ্রাম। তাহলে যেটা আসবে সেটা ধরো কত আসবে এখানে, 0.030 ইন্টু 1000 মানে 300 না 30? 30 ভাইয়া। ওকে 30, তাহলে 30 মিলিগ্রাম পার লিটার। তার মানে এই জায়গায় আলটিমেটলি কত আসবে? এটা আসবে 30 ppm। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই সূত্রটা ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ পর্যন্ত পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml। এই কথাটা যতক্ষণ পর্যন্ত সত্য ততক্ষণ পর্যন্ত এটা এই শর্তের জন্য প্রযোজ্য। যখনই এটা চেঞ্জ হয়ে যাবে তখন এটা অন্যরকম। এটা আমরা আস্তে আস্তে লেকচারের 3rd বা 4th লেকচারে যে দেখবো। এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। এই প্রবলেমটা আমরা সলভ করবো আজকে। প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। প্রবলেমটাতে দেখো স্পষ্ট করে তোমাকে কি কি বলা আছে। 2.67 ml তরল সালফিউরিক অ্যাসিড যার মোলার মাস হচ্ছে এত। দেখো মোলার মাসের কিন্তু একক দিচ্ছে গ্রাম পার মোল। তোমরা কি বুঝতে পারছো আমি যে পড়াইছি শুরুতে কেন গ্রাম পার মোল? জি ভাইয়া। এখন ডি অ্যাসিড, ডি মানে ডেনসিটি বুঝে ঘনত্ব। এটা যদি অ্যাসিড, অ্যাসিড হচ্ছে এখানে দ্রব, তাহলে এটা হচ্ছে দ্রবের ঘনত্ব, রো দ্রব। আর এখানে দেখো ডি দ্রবণ মানে এটা হলো রো দ্রবণ, রাইট? গ্রাম পার এমএল এ বলা আছে, এটা গ্রাম পার সেন্টিমিটার কি গ্রাম পার সেন্টিমিটার কিউব আর গ্রাম পার এমএল সেম। এখন বলছো তোমাকে এতটুকু সালফিউরিক অ্যাসিডকে তুমি পানিতে মিশিয়ে 500 ml দ্রবণ বানাইছো। কত এমএল? 500 ml। তাহলে এই 2.67 ml সালফিউরিক অ্যাসিড আর পানি একসাথে মিক্স করে টোটাল ভলিউম 500 ml। তাহলে দ্রবণের ভলিউম কত? এটা হচ্ছে ভলিউম অফ সলিউশন, এটা কত? 500 ml। এখন তোমার বলছে দ্রবণটির মোলারিটি দেখো ঘনমাত্রা। মোলারিটি দেখো ঘনমাত্রা তুমি জানো এসএম সমান কি? 1000 W/mv। এখন তুমি যদি দেখো সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে দ্রব, তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার মাস হচ্ছে 98। টোটাল ভলিউম অফ সলিউশন কত? 500। তাহলে 1000 ইনটু ডব্লিউ। ডব্লিউটা কত? ডব্লিউটা হচ্ছে দ্রবের ভর, কিন্তু দ্রবের কি ভর দিছে না দ্রবের আয়তন দিছে? দ্রবের আয়তন দিয়েছে। তাহলে ডব্লিউ অফ সলিউট মানে দ্রব আমার, এটা সমান আমি কি বলতে পারি? রো ইকুয়াল এম বাই ভি, রাইট? তাহলে এম সমান কি? রো ইনটু ভি। জি। তাহলে রো অফ সালফিউরিক অ্যাসিড বা দ্রব ইনটু ভি অফ সালফিউরিক অ্যাসিড, তাই তো? তাহলে রো অফ জি। সালফিউরিক অ্যাসিড কত? 1.83 গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে 1.83। আর আমার সালফিউরিক অ্যাসিডের ভলিউম হচ্ছে 2.67। তাহলে আলটিমেটলি গুণ করলে কত আসে বলো, তাড়াতাড়ি বলো। 4.88। 0.67 into 1.83, 4.8861, মানে 4.886 লিখলাম, এত গ্রাম। তাহলে এখন এই জায়গায় 4.886 বসাও, তাহলে কি মোলারিটি বেরোবে না? এই বেরোবে। জি ভাইয়া। আচ্ছা, নরমালিটি কি? নরমালিটি হচ্ছে মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিডের 2। তাহলে নরমালিটি বেরোলো, বেরোইছে? জি ভাইয়া। আচ্ছা,
এখন কথা হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন এই জায়গায় যে আপনার মোলালিটি বের করতে বলছে এসএম, এন্ড এসএম মানে কি? এসএম মানে 1000 W বাই M ইনটু ক্যাপিটাল W। ক্যাপিটাল W এই উপরেরটা হচ্ছে সলিউট, আর ডাব্লিউটা কিন্তু সলভেন্ট মানে দ্রাবকের কথা বলা আছে এই জায়গায়, দ্রাবকের ভর। মজার ব্যাপার হচ্ছে আপনার যে দ্রবণ বানাইছেন, দ্রবণের 500 ml হচ্ছে ভলিউম, এই 500 ml এর 2.67 ml কি আছে? সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন আমি যদি মানে আপনার সলভেন্টের বা দ্রাবকের ভর বের করতে চাই, তাহলে আগে আমার দ্রাবকের আয়তন জানা লাগবে। তাহলে আমি বলতে পারি না যে ভলিউম অফ সলভেন্ট কত? ভলিউম অফ সলভেন্ট মানে কি? দ্রবণ থেকে কি করতে হবে? দ্রব বাদ দিতে হবে, 2.67 বাদ দিতে হবে না? জি ভাই, 497.33। 497.33 ml। তাহলে এত ml। এখন আপনার ডাব্লিউ অফ সলভেন্ট কত? ডাব্লিউ অফ সলভেন্ট মানে কি হবে? রো সলভেন্ট রো সলভেন্ট আর ভি টু সলভেন্ট। ভি সলভেন্ট। তাহলে রো সলভেন্ট আপনাকে কত বলে দিয়েছে? 1.03। ভি সলভেন্ট কত বলছে? 497.33। তাহলে এই জায়গায় আলটিমেটলি ডাব্লিউ সলভেন্ট বসে দিলে মোলালিটি পাওয়া যাবে। জি ভাই। আপনি তো মোলারিটি জানেন, তাহলে আপনার পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ বাই ডাব্লিউ, ভি বাই ভি বাইর করতে বাধা দিবে? না ভাই। আপনি শুধু এটা জানেন না যে মোলারিটি থেকে কি করে পিপিএম এ আসতে বা পিপিবি তে আসতে, সেটা একটু দেখা দিচ্ছে আপনাদেরকে। যদি রো অফ ওয়াটার 1 গ্রাম পার এমএল হয়, তাহলে এটা মাথায় রাখবেন সবসময় 1 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 1 ppm। আর পার্টস পার মিলিয়ন, মিলিয়ন আর বিলিয়নের মধ্যে পার্থক্য হচ্ছে 1000। তাহলে পার্টস পার বিলিয়ন মানে 1 মিলিগ্রামের জায়গায় কি হবে? তাহলে আলটিমেটলি মাইক্রোগ্রাম পার লিটার। কথা কি বুঝতে পারছি? এখন জি আপনার ভাই। মোলার ঘনমাত্রা কিছু একটা আসছে, সাপোজ মোলার ঘনমাত্রা থেকে কি করে পিপিএম এ যেতে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। বললাম আপনাকে যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটার ঘনমাত্রা পিপিএম এ কত বের করেন। তাহলে আপনি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন মানে কি বলতে পারেন? বলতে পারেন যে 0.1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কয় লিটারে? 1 লিটারে আছে না? 1 লিটার। তাহলে এখন আপনি একটা কাজ করতে পারেন, এটাকে লিখতে পারেন যে 0.1 মোল পার লিটার। এখন আপনি একটা কাজ করে দেখেন, মোল থেকে আপনাকে কই যেতে হবে? আপনি যদি মোল থেকে মিলিগ্রামে মিলিগ্রামে যেতে পারেন, তাহলে পিপিএম এ যাওয়া যাবে নাকি? জি। এখন মোল থেকে মিলিগ্রামে যাওয়ার শর্ত দেখেন, মোল সমান কি আসলে? মোল সমান হচ্ছে ডাব্লিউ বাই মোলার ভর। তাহলে এখন দেখেন আপনি কি লিখতে পারেন যে মোল সমান যদি হয় ডাব্লিউ বাই মোলার ভর, তাহলে আপনি ভর সমান কি লিখতে পারেন? মোল ইনটু মোলার ভর। জি ভাই। তাহলে এই 0.1 মোলের জায়গায় আপনি যদি এটাকে মোলার ভর 40 দিয়ে গুণ করেন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আপনি কি পেয়ে যাবেন? এখানে গ্রাম পার লিটার পেয়ে যাবেন না? জি ভাই। তাহলে এটা আসবে 4, রাইট? 4 গ্রাম পার লিটার। আচ্ছা, এখন আপনি যদি গ্রাম থেকে মিলিগ্রামে যেতে চান, তাহলে কি করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। তার মানে 4000 মিলিগ্রাম ppm। লিটার। এর অর্থ হচ্ছে কি আসলে 4000 ppm না? জি ভাই। অ্যান্সার শেষ। এখন যদি ppm থেকে উল্টা আসছে, তাহলে কি করতে হবে? গুণ করবেন না ভাগ করে আসবেন? ভাগ করে আসবো। তাহলে ভাই আমাদের ঘনমাত্রা সম্পর্কিত আলোচনা মোটামুটি এখানে আমরা একটু গুছাইতে পারি। তাহলে আমাদের এই যে আলোচনাগুলো হইলো, এই আলোচনাগুলো হচ্ছে আমাদের জন্য বেসিক। আমরা এই বেসিক গুলাকে কাজে লাগিয়ে নেক্সট ক্লাসে টাইট্রেশন শুরু করব। ঠিক আছে? সো আজকের মতো আমাদের এই ক্লাসটা এখানেই সমাপ্ত। এন্ড কারো যদি কোনো সে থাকে বলতে পারেন। লাবিব, কি আমার ব্যাচে পড়ো? মানে এই যে ব্যাচটা চলছে এখন। জি ভাই, এখানে আর ভর্তি মাহাদি? হয়েছি। মাহাদি? মাহাদি কি ব্যাচে পড়ো? মানে ব্যাচে ভর্তি হয়েছো না এমনিতে জাস্ট ওই যেটা আমরা ওপেন করে দিয়েছি সবার জন্য সেটা করছো? আচ্ছা, ওকে, মাহাদি মেবি ব্যস্ত বা কোনো কারণে শুনতে পাচ্ছে না। সো যেটা বলছি, এটা আমি যেহেতু রেকর্ডটা আপলোড করবো সেই জন্য বলছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলো যে আমরা জানুয়ারির 1 তারিখে আমরা হচ্ছে একটা বিশেষ কোর্স নিয়ে আসবো। কোর্সটা হচ্ছে এইচএসসি 21-এর অ্যাডমিশন। এইচএসসি 22 যারা দিবে তাদের জন্য শর্ট সিলেবাসের ফুল কভার প্লাস অ্যাডমিশন একসাথে কভার হয়ে যাবে। সো এক ঢিলে দুই পাখি। আর এইচএসসি 23 যারা, তাদের জন্য হচ্ছে
কাইন্ড অফ একটা হচ্ছে প্রিলিমিনারি বুয়েট প্রিপারেশন উইথ এইচএসসি এক্সামিনেশন, একটা ব্লেন্ডেড প্যাকেজ। সো আমার কাছে লিওন কোর্সে বা লাবিব পড়ো, তোমরা তো বুঝতে পারতেছো আমি কিভাবে পড়াই বা পড়ানোর চেষ্টা করি। সো হোপফুলি তোমাদের এই জিনিসগুলো কাজে দিবে এবং তোমরা সেটাকে মেনটেন করতে পারবা, এবং যারা নতুন আসবে, নতুন জয়েন করবে, হোপফুলি তারাও এই জিনিসগুলা জানতে পারবে এবং আমরা আস্তে আস্তে প্রসিড করব। এবং এইচএসসি 22 যারা, তাদের জন্য মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্সটা অ্যাডমিশনের পরেও, এইচএসসি 21-এর অ্যাডমিশনের পরেও এটা কন্টিনিউ হবে। সো তোমার এটা আসলে মানে ইটস লাইক এ সস্তার 3 অবস্থা টাইপের একটা কোর্স হয়ে দাঁড়াবে, যে একটা কোর্স কিনলে এটা চলতেই আছে তোমার জন্য এইচএসসি 23 বাবা যতদিন লাগে ততদিন করতে থাক। ঠিক আছে, সো এটাই হচ্ছে কথা, আলাদা আলাদা ব্যাচ করার কোনো প্রয়োজন আমি দেখি না। সো হোপফুলি তোমরা যদি পড়তে চাও বা থাকতে চাও, দেখা হবে। আমি এই ক্লাসটা এখন রেকর্ডটা শেষ করে রেকর্ডটা আপলোড করে দিব গ্রুপে, এন্ড দেন হচ্ছে ফাইনালি আমি গ্রুপে একটা লাইভ করব এখন। সো আমরা নেক্সট হচ্ছে কাল পরশু আবার ইনশাআল্লাহ ঠিক রাত 9টায় দেখা করব। ওকে, সো আজকের মতো এখানেই শেষ।